ফার্স্ট কোশ্চেন, ধার্য মূল্যের 3/10 অংশ মূল্যে একটি ঘড়ি বিক্রি করলে 16% ক্ষতি হয়। ঘড়ির ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? দেখ, তাহলে কি বলছে, ধার্য মূল্যে 3/10 অংশে বিক্রি করলে, তাহলে আমরা কি জানি, সিপি, খালি চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি জানি, সিপি, এসপি, এমপি, যখন এই টাইপের কোশ্চেন থাকবে। এবার কোশ্চেনে বলেছে দেখ, ধার্য মূল্যে 3/10 অংশ মূল্যে ঘড়ি বিক্রি করেছে, তার মানে ধার্য মূল্য 10 টাকা হলে সেলিং প্রাইস কত? 3 টাকা। এবার বলছে কত পার্সেন্ট ক্ষতি হয়? 16% ক্ষতি হয়। তাহলে ঘড়ি ধার্য মূল্য ক্রয় মূল্য অনুপাত, 16% ক্ষতি মানে কি, 100 টাকার জিনিস ক টাকায় বিক্রি করেছে? 84 টাকায়। এই তো ব্যাপার। এবার রেশিও সমান করার জন্য এখানে কি করব, 84 নিয়ে আসবো। এখানে কি করব, 3 আছে, তাহলে 3 নিয়ে আসবো। তাহলে সিপি কত হচ্ছে? 3 গুণ 100, আর এমপি কত? 10 গুণ 84। এবার আমাদের চেয়েছে হচ্ছে ধার্য মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। তাহলে এইটা আমার ধার্য মূল্য, এইটা আমার কি, ক্রয় মূল্য। তাহলে এটা ভাই এটা করে দে, 10 ইন্টু 84, নিচে কত? 3 ইন্টু 100, 0 0 কাটলাম, 3 দিয়ে যদি দেখিস 8 আর 4 12 হয়, মানে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দুগুণে 6, 3 8 24, 28, 28/10 মানে কি, 14/5, 14/5 মানে কোনটা? এটা উত্তর। ক্লিয়ার সবার? যখনই আসবে সিপিএসপি এমপি করলাম, তাহলে 3/10 মানে ধার্য মূল্যে 3/10 অংশে মূল্যে বিক্রি করেছে, তার মানে কি 10 টাকা ধার্য মূল্য হলে 3 টাকায় বিক্রি করেছে। আবার পরেই বলেছে যে 16% ক্ষতি হয়, তাহলে 100 টাকার জিনিস 84 টাকায় বিক্রি করলে 16% ক্ষতি হয়। তাহলে রেশিও সমান করছি আমরা। সমান করার জন্য তাহলে এই 84 আছে এখানে, তাহলে 84 পাশে 84 লিখবো। ঠিক আছে, নেক্সট অঙ্ক এগোই। কোশ্চেন কি বলছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে 10 লাখ টাকা 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে ও সরল সুদের মধ্যে পার্থক্য বের করতে বলেছে, পার্থক্য দিয়ে দিয়েছে 2401 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে এইটা করার জন্য সবচেয়ে ভালো হতে পারে কি, আমরা যদি অ্যান্সার অপশনটাই দেখে নিই, সবচেয়ে সহজ। এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে চেক করছি। যদি 5% হতো, তাহলে সিআই মাইনাস এসআই কত হতো? কি করে করে, 5 যোগ 5 যোগ 5 ইন্টু 5/100, এই যে এই টার্মটা যেটা থাকে সেটা হচ্ছে কি সিআই মাইনাস এসআই হয় সবসময়। তাহলে কত হচ্ছে? 0.25%। তাহলে এই সংখ্যাটা 0.25% মানে কত? এই সংখ্যাটার 0.25% মানে তুই যদি লক্ষ্য করিস, মানে 2500 হবে, তার মানে এর চেয়ে কম, এর চেয়ে ঠিক কম কোন অপশনটা আছে? এটা, এটা উত্তর। ঠিক আছে, যদি একটু বেশি হতো তাহলে 5.2 দিতাম, যদি একটু বেশি বেশি হতো তাহলে 6.1 দিতাম। ক্লিয়ার সবার? তাহলে সিআই মাইনাস এসআই মানে কোনটা বুঝতে পেরেছিস? সাকসেসিভ করার পরে সাকসেসিভ এইটা করে করলাম, তাহলে যেটা পড়ে থাকছে শেষে যোগ 5 গুণ 5/100, তাহলে এটা হচ্ছে সিআই মাইনাস এসআইটাকে নির্দেশ করে। যদি এমন হতো, একটা ছোট্ট একটা উদাহরণ এক্সট্রা ডিটেলস দিয়ে রাখি, ধর 10% 2 বছর তুই ইয়ে করেছিস, 10% করে 2 বছরের, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয় জানিস তো? 10 যোগ 10 প্লাস 10 ইন্টু 10/100, তাহলে 20 যোগ এটা কত? 1 তো। তাহলে এই যে এই টার্মটা যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সিআই মাইনাস এসআই হয়। এটা বুঝেছিস সবাই কি করলাম? কার ডাউট ছিল সে একটুখানি দেখিস তো অ্যান্সার গুলো ঠিক আসছে নাকি? আচ্ছা, এটা তাহলে আরেকবার বলি, দেখ এখানে সাকসেসিভ কিভাবে করিস, 5% আমি চেক করছি, তাই তো? তাহলে 5 যোগ 5 করতিস না? তাহলে কি করতিস, 5 যোগ 5 করতিস,
প্লাস কি করতিস 5 ইন্টু 5/100, এটা করতিস তো। তাহলে আমি কি বলছি, এই টার্মটা না, এটা তো সিম্পল ইন্টারেস্ট হয়, সরল সুদ হয়, তাহলে এইখানে যে টার্মটা পড়ে থাকে সেটা সিআই মাইনাস এস হয় সব সময়, বিশেষ করে 2 বছরের ক্ষেত্রে। 3 বছরের ক্ষেত্রে কিন্তু আলাদা। হ্যাঁ, তাহলে যখনই 2 বছর দেবে তখনই এইভাবে করবি, খুব তাড়াতাড়ি হবে কোশ্চেন। আর সামনে যদি আরো কোশ্চেন থাকে আমি বলছি। নেক্সট, একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ মূলধনের 81/100 অংশ বছরের সংখ্যা বার্ষিক সুদের হারের সমান। তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে প্রিন্সিপাল কত এখানে 100 টাকা, সিম্পল ইন্টারেস্ট কত 81 টাকা। এইবার টাইম আর রেট দুটোই বলছে কি সেম, দুটোকে আমি টি ধরতে পারি বা এক্স ধরতে পারি, যা ইচ্ছা। হ্যাঁ, এক্স কে নিয়ে আই, দুঃখের কাজে লাগে, এখানে না একটু কাজে লাগুক। তাহলে ফর্মুলা কি পিটি আর বাই 100, তাই তো? এটা সমান তো সিম্পল ইন্টারেস্ট হয়, এটা সমান কত 81 বলেইছে। তাহলে পি মানে 100, টি মানে টি আর আর দুটোই তো এক্স, তার মানে এক্স 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 স্কোয়ার, নিচে কত সমান 100 মানে কত 81, তাহলে 100 100 কেটে গেল, তাহলে এক্স মানে কত হচ্ছে 9, তাহলে সুদের হার কত হবে 9% হবে। এটা যদি খুব তাড়াতাড়ি করতে হতো তাহলে তুই কি করতিস, এটা তো বেসিক ধরে বোঝালাম, তুই ছোট্ট করে লিখতিস যখনই দেখতে পাচ্ছিস এই রকম ভাবে। একটু মুছে দিই, অন্য কালি দিয়ে করে দিই। দেখ এমন ভাবে করতে পারতিস যে একদম পটু 100 টাকার জানি না এক্স স্কোয়ার বাই 100 মানে কত 81, শূন্য শূন্য কাটলি, যখন 9 দেখছিস টিক মারলি, এটা শর্টকাট ট্রিক্স, মানে স্টেপ স্কিপিং আর কিচ্ছু না। আমি ওটাই করেছি। নেক্সট এগোই, এক্ষুনি করলাম। কত হবে এটা কিভাবে করলাম দেখলি, একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ একই। নেক্সট, ডি একা 100 দিনে কোনো কাজের অর্ধেক করতে পারে, 47 দিনে ডি কত শতাংশ করবে? ভালো করে বুঝবি, মোট কাজ সবসময় কত হয় 1 অংশ, 100 দিনে কত কাজ করে 1 অংশ, তাহলে একদিনে কত কাজ করবে 1/100, তাহলে 47 দিনে কত করবে 47/100, এত অংশ। ও হো হো হো, একটা জিনিস লক্ষ্য কর, আমি একটু ছোট্ট ভুল করে ফেলেছি, এক্ষুনি একটু ভুল করে ফেলেছি, এভাবে যে যে করবি ভুল হয়ে যাবে। কি হলো 100 দিনে কোনো কাজের অর্ধেক করতে পারে, অর্ধেক করতে পারে মানে কি 200 দিনে কি করবে 1 অংশ করবে, তাহলে একদিনে কত করবে 1/200, তাহলে 47 দিনে কত করবে 47/200 কাজ, তাই তো? 200 দিনে করে 1 অংশ, তাহলে 47 দিনে কত অংশ করবে 47/200, 47 কে 2 দিয়ে ভাগ কর, কত হয় 23.5, তার মানে 23.5/100 আছে। আমি যেহেতু এখানে প্রত্যেকটা অ্যান্সার অপশনে শতকরা বলেছে তাই তলায় 100টা রেখে দেবো, তাহলে 100 গুণ 2 হয় তো 200, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 23.5%, এটা উত্তর। এটাকেও করবি না। হ্যাঁ, এগোবো নেক্সট অঙ্কে। দেখ বলছে ধার্য মূল্যে 3/10 অংশ মূল্যে একটি ঘড়ি বিক্রি করলে 16% ক্ষতি হয়, তাহলে যখনই এমন আসবে তখনই কি করবি বলেছি, সিপিএসপি এমপি হয়েছে। আচ্ছা চল, একটি সংখ্যাকে ক্রমশ 40% এবং 60% বৃদ্ধি করার পরিবর্তে 44% হ্রাস করা হলো, ফলাফলমূলক মানটি প্রয়োজনীয় সঠিক মানের কত শতাংশ? তাহলে ভালো করে বুঝবি, তার একটা সংখ্যা ছিল x10, সংখ্যাটা শর্টকাটের পরে দেখছি কোনো কিছু করা যায় কি যায় না। ফার্স্টে কত পার্সেন্ট বাড়িয়েছি 40%, 100 থেকে 140, তারপরে আবার কি 100 থেকে 160, যেহেতু ক্রমশ বলেছে ক্রমশ বৃদ্ধি মানে এইভাবে করব। হ্যাঁ, তাহলে অরিজিনাল মানে আসলে সংখ্যাটা হতো কত, 0 0 আগে কেটে দে, 14 × 16 224, 14 × 16 বের করার টেকনিক কি, দেখ এটা 15 - 1, এটা 15 + 1,
তাহলে 15 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে 15 স্কয়ার 225 মাইনাস 1 224 বাই 100 ইন্টু এক্স। এটা হতো আসলে, কিন্তু বৃদ্ধি করার পরিবর্তে সংখ্যাটা কি করেছে, 44% হ্রাস করেছে। তাহলে 100 পরিবর্তে কত হয়েছে, 44% হ্রাস মানে কি 56, তাই তো? তাহলে অরিজিনাল সংখ্যাটা হতো এটা, কিন্তু হয়েছে এটা, তাই তো? এবার প্রশ্নে বলছেটা কি, বলছে হচ্ছে ফলাফলমূলক মানটি প্রয়োজনীয় সঠিক মানের কত শতাংশ। তাহলে এটার কত শতাংশ? তাহলে যদি লক্ষ্য করিস তুই রেশিও করতে পারিস তোরা, 224 25%। যদি রেশিও করি রেশিও করলে কি হবে, 224x বাই 100 ছিল অনুপাত 56x বাই 100, তাই তো? 100 কেটে দিলি, x কেটে দিলি, 456 কত হয়, 25%। 456 কত হচ্ছে, এটা হচ্ছে না হ্যাঁ 4:1। তাহলে এইবার ভালো করে বুঝবি, তোর বলছে কি ফলাফলমূলক মানটি অরিজিনাল সংখ্যার মানে ফলাফলমূলক মানটি প্রয়োজনীয় সঠিক মানের কত শতাংশ, সঠিক মানটা 4 ছিল, আর এই মানটা 1, এটা 1, 25। তাহলে 1/4, 1/4 মানে কত পার্সেন্ট হয়, 25%। ক্লিয়ার? একদম ক্লিয়ার। নেক্সট, একটি সংখ্যাকে ক্রমশ 40, আচ্ছা এক্ষুনি করলাম, একটা দুইবার করে তিনটে পাঠাইছে। ছাত্রের গড় নম্বর 180, কিন্তু পরে দেখা গেল যে একজনের নম্বর ভুল করে 72 লেখা হয়েছে, আসলে সেটা ছিল 27। দেখে নে, বিয়োগ করে 17 জনের 180, তাহলে 72 লেখা হয়েছে, কতর বদলে 27 লেখা উচিত ছিল কিন্তু 72 লিখেছে, তাহলে কত বেশি লিখেছে, 27 লেখা উচিত ছিল কিন্তু 72 লিখেছে, কত বেশি লিখেছে, 45। 45 হচ্ছে হ্যাঁ -45 নাকি 35 হচ্ছে, 45। ভালো করে দেখ, 5 7 থেকে একবার দিলে 6, 6 থেকে 2 4, 45 45। এই যে জল দে একটা, একটা জল দে, 45, ঠিক আছে? তাহলে এই যে 45টা, এটা কি হয়েছে, এক্সট্রা লিখে ফেলেছে। এবার কতজন আর, 17 জন আর, তার মানে একে 17 দিয়ে ভাগ কর, 17 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 17 দোকানে 34, 9, তাই তো? 5 17 85, 2.5, এটা কি হবে, প্রত্যেকটা থেকে বাদ যাবে, যদি এটা থেকে 2.5 যদি বাদ দিস তাহলে 3 বাদ দিয়ে দে, 137, কোথায় গেল 77.35, ব্যাস অ্যাপ্রক্সিমেশনে ক্যালকুলেশন করব, অত বেশি করব না। হ্যাঁ ওইটা যদিও না করি, তোমার 17 এর সাথে 180 গুণ করলাম, করলি, গুণ করার পরে যেটা বের হচ্ছে ওটা অনেক বেশি লেন্দি হবে, হবে ওটা হবে 17টার গড়ই গুণ করে ওই জায়গাটা তোমার ওইটা মাইনাস হবে করে দিলে তো বেরিয়ে যাবে। হবে, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে শর্টকাট পদ্ধতি। আমি যেটা বুঝেছি ওইটাই ঠিক আছে, ঠিক আছে, করতে গেলে ভুলভাল করব। তুই যেটা বুঝেছিস ওটা তাড়াতাড়ি হলেই হলো। নেক্সট, দুই ভাইয়ের বর্তমান বয়স অনুপাত 11:13, 6 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল এত, বয়সের অঙ্কের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্সটা সেম হয়, তাহলে এখন কত, 11:13, 6 বছর আগে কত ছিল, 4:5, আগে ডিফারেন্স কত ছিল 1 এর, এখন ডিফারেন্স কত 2 এর, তা করলে তো হবে না, তাহলে এটাকে 2 করতে হবে, মানে 2 দ্বিগুণ, 2 দ্বিগুণ যদি করিস কত হবে, 8:10, এখন কত 11:13, ডিফারেন্স কত 3, 3 মানে কত 6 বছর না, তাহলে 3 মানে যদি 6 বছর হয় তাহলে 1 মানে কত 2। এবার চেয়েছেটা কি, তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে, ও 5 বছর পরে, আচ্ছা বর্তমান বয়সটা কত, এটা ছিল না, 1 মানে 2, তার মানে 22 আর একটা কত 26, এর সাথে কত কত যোগ করব 5, 27, তার মানে 27 দিয়ে একটাই আছে, এটাই উত্তর। ঠিক আছে, এই একটু আগে এটা করলাম, আমার দাদারা ওখানে গিয়েছে, তাই আমার দাদাকে অপশন দিতে বলেছে, রাজমিস্ত্রি কাজ কিনা জানে, তারপর কুদাল কোপানোর কাজ কিনা জানে, আমার দাদাকে সিআরপিএফ এর মধ্যে তো 4খানা ছেলে ওরা রাজমিস্ত্রি কাজ টুকটাক জানতো,
ওই 4টে ছেলে গিয়ে রাজমিস্ত্রি কাজে লেগে যেতেন। দেখলি এত পড়াশোনা করে খাটিয়ে যদি আমার রাজমিস্ত্রি কাজে করছে এখানে যায়। সবই শিখাবে, রং করাও শিখাবে, দেখ, দেখ, দেখ। সেটাও শিখাবে। রাজমিস্ত্রি কাজ করাচ্ছে 4টে ছেলে। ওর দাদা ভাই ভালো না রাজমিস্ত্রি করাচ্ছে। এই দেখে নি, একটি সামান্তরিকের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য করাবো এটা। জঙ্গল খেলে যাচ্ছে। ও দেখে করে না। দেখে নে শুনেন একটুখানি। পিছিয়ে আসে তুমি। 15 আর একটা 16, আর এদের ক্ষেত্রফল বলেছে, আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা বের করতে বলেছে। শোন, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি জানিস তো? সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি 15 আর 16 আমরা জানো ঠিক কিন্তু তাদের মধ্যে দূরত্ব ডিসটেন্স লিখতে পারতিস সমান কত? 961। তাহলে এইচ মানে কত? 961 বাই 31। তাহলে কতবার যাচ্ছে? তাহলে 3 বার যদি দেখিস 93, তারপরে 31, তাই তো? 3 1 31 উত্তর। কিচ্ছু ছিল না কিন্তু, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 15 আর 16 যোগ করলাম, এর সাথে হাইট গুণ করলেই। এগুলো একদিন হবে না? হ্যাঁ, করে দিতে হবে। আসার মতন বলতে বহু কোশ্চেন আছে, সেগুলাই করাতে হবে আর কি। নে আর মুখস্থ বিদ্যা ভালো করতে হবে। এটা দেখ, এটা করালাম না? হ্যাঁ, 2 ভাইয়ের এটা করালাম। একটাই আছে ফলাফল আছে। এই কি দিয়েছিস সব দেখছিস? নে। এই করো। আচ্ছা, মোট পণ্যের 80% 20% লাভে বিক্রি করা হলো এবং বাকি পণ্য 30% ক্ষতিতে বিক্রি করা হলো। মোটের উপরে লাভ বা লস কত? আচ্ছা, 80% মানে কত রে? 80% মানে কত? 1/8 টাকা। 80/100 শূন্য শূন্য, 8/8 ওই তো আমি তার মানে 10/8। করছিলাম তাই। বা তুই যদি ভাবিস 10/8 না 5 4, তার মানে টোটাল 5। ভালো করে বুঝবি, এই প্যাটার্নটা শিখে নে। টোটাল 5, তার মধ্যে 4 বিক্রি করেছিস কত পার্সেন্ট? 20% লাভে। 4 কুড়ি কত হয়? 80%। বাকি কত আছে? 1 না? একটা কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছিস? 30%। 30 একে 30, তা 80 থেকে 30 বাদ দিলে কত হয়? 50%। আচ্ছা, 5 এর সাথে কত গুণ করলে 50% হবে? 10। প্লাস না মাইনাস? প্লাস। তাহলে সামনে আর মাইনাস প্লাস লিখলাম না, তার মানে মোটের উপরে লাভ কত? 10%। এই সিস্টেম বুঝলাম না। আর মানে 80 আচ্ছা, এইখানটা বললাম। আবার আমি পাতি করতে লিখে পুরো করাচ্ছি, ঠিক আছে? প্রথম থেকে করাচ্ছি এই অঙ্কটা। অলঙ্কার করব এটা। গিয়ে ডাক্তার দেখা। আচ্ছা শোন, এই কোশ্চেনটা কিভাবে করতে হয় দেখ। বলছে মোট পণ্য কত? পণ্যের 80%, মানে কি এখানে কিন্তু বিক্রি করছে না। মোট পণ্যে 80% মানে আগে যদি 100 কিলো বিক্রি মানে মোট 100 আছে, তার মধ্যে 80 কিলো বিক্রি করছে। তাহলে আমি কি বললাম? 80% মানে কত? 80/100 শূন্য শূন্য কাটলাম, তাহলে 8/10, তাহলে 4/5। তাহলে মোট কত? 5 লিখে রাখলাম, তার মধ্যে 4 বিক্রি করেছিস কত পার্সেন্ট ক্ষতিতে? লাভে। লাভ বা ক্ষতি যাই হোক না কেন, তাহলে লাভ হলে +20। হ্যাঁ, 4 কুড়ি 80%। তাহলে টোটাল 5, তার মধ্যে 4 বিক্রি করে ফেলেছিস, বাকি কত পড়ে আছে? 1। এই একটা কত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রি করেছে? এখানে বলছে 30% ক্ষতিতে বিক্রি। 30% ক্ষতি মানে কি? 30 একে 30, চিহ্ন আগে কি হবে? মাইনাস না? এবার দেখ, 80 থেকে 30 বাদ দিলে কত হয়? 50। 50% আসলে। তাহলে 5 এর সাথে কত গুণ করলে 50% হয়? 10 গুণ করে দে, তাহলে মোটের উপর লাভ 10%। ক্লিয়ার? বলছে একজন দোকানদার তার পণ্যের মূল্য এমনভাবে নির্ধারণ করেছে 20% ছাড় দেওয়ার পর 28% লাভ করে, তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে শতাংশ কত শতাংশ বেশি? তাহলে সেম গল্প, সিপি এসপি এমপি। ভালো করে দেখ, বলছে 20% ছাড় দেওয়ার পরেও 28% লাভ করে। 20% মানে কি? 1/5। 1/5 মানে 5 টাকার জিনিস ক টাকায় বিক্রি করবে? 4 টাকায়। 28% লাভ মানে কি? 100 টাকার জিনিস ক টাকায় বিক্রি করবে? 128 টাকায়। এবার রেশিও করবি, এ পাশে 4 হবে, এখানে কত হবে? 188 হবে। এইবার বলছে ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি, তাই তো? এবার তুই করতে পারিস কি, কাটাকুটি চাইলেই করতে পারিস। হ্যাঁ, কাটাকুটি করে নি, এখানে সুবিধা হবে। 4 4 কাটলো, 3 4 12, 4 দোকানে 8।
আর কিছু যাবে কাটাকাটি? 4 দিয়ে তুই আরো কাটতে পারতিস, ঠিক আছে, মানে তো কিন্তু এইভাবে রেখে দে, সুবিধা হবে তোদেরই। 100, 128, 32 গুণ 5 মানে কত? না। 160, তাই তো? এবার বলছে ধার্য মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ 160 বেশি, তাহলে কত বেশি? 60%। সিপিএসপি এমপি করলে এই ধরনের অঙ্ক হয়ে যায়। নেক্সট এগোই। পাতা নিয়ে বলে দিলাম। একটি পরিবারে 9 জন ছেলের গড় বয়স কত? 13 বছর। 9 জন ছেলের গড় বয়স 13 বছর। মা বাবা ও ছেলেদের একসাথে গড় বয়স কত? 20 বছর। মা বাবা মানে 2 জন, তার মানে 11 জনের গড় বয়স কত? মা বাবা ছেলে বলেছে 3 জন। 3 জন। মা বাবা ছেলেদের মানে কি সবাই, সব ছেলে, তাহলে 20 বছর। তাহলে মা বাবার চেয়ে কি বলছে? মা বাবার চেয়ে 9 বছরের ছোট। তাহলে মা যদি বাবার চেয়ে 9 বছরের ছোট হয়, বাবার বয়স কত? তাহলে এটা যেহেতু বেসিক একদম, তোরা এমনি সহজভাবে করতে পারিস, অত টেকনিক মেকনিক খাটানোর দরকার নেই এখানে। তাছাড়া এখানে তোর টেকনিক কাজে লাগে, হ্যাঁ, সেটা আমি পরে বলছি, আগে এইভাবে করে দে। মোট বয়স কত? 220, তাই তো, পরিবারে মা বাবা সমেত। আর শুধু ছেলেদের মোট বয়স কত? 13 গুণ 9 করলে কত হয়? 117। তাহলে 220 থেকে যদি 117 বাদ দিস কত হবে? 220 থেকে 103। 220 মোট বাবা মা প্লাস ছেলেদের, তাহলে এটা থেকে যদি 117 বাদ দিস কত হবে? 103। এটা কি বাবা প্লাস মা। মায়ের বয়স। এইবার প্রশ্নে কি বলেছে? বাবার বয়স বের করতে হবে। মায়ের বয়সটা কি? বাবার বয়সের চেয়ে 9 বছর কম। তাহলে বাবার বয়স যদি x ধরি, মায়ের বয়স কত হবে? x মাইনাস 9। তাহলে এই দুটো যোগ কর, x যোগ x মাইনাস 9 মানে কত? 103, তাই তো? তাহলে 2x মানে কত হবে? 9 যদি ওপাশে নিয়ে যাস তাহলে তোর হচ্ছে 103 যোগ 9 112। তাহলে শুধু x মানে কত? 56, তাই তো? 56, তাহলে কার বয়স? বাবার বয়স। এটা হচ্ছে সবচেয়ে মানে সহজ পদ্ধতি, তোরা গুণ করলে হয়ে যেত। মোট বয়স করলাম পুরো পরিবারের, শুধু ছেলেদের মোট বয়স বাদ দিলাম, তাহলে বাবা আর মায়ের বয়স পেয়ে গেলাম। এখানে 11 বছরটা কত? আরে কি জানো 9 জন না? 9 জন হলো ছেলে। 9 জন, টোটাল হলো 20 জন। 9 জন ছেলের গড় বয়স 13। বাবা মা ও ছেলেদের একসাথে বয়স 20 বাংলাদেশ বয়স হয়ে গেল। বাবা মা ছেলেদের তাহলে 3 জন হবে না? বাবা মা ছেলেদের, ছেলে কটা? 9টা, বাবা মা 2টো, তাহলে কতজন হচ্ছে? 11 জন হচ্ছে না? ওইখানেই বলেছে। ঠিক আছে। কোনো কাজই করছে না। ওই এখানে 3 আচ্ছা, তোদের একটা শর্টকাট টেকনিক শেখাই, ঠিক আছে? এটা তো তোরা করলি, শর্টকাটের টেকনিক শেখাই। আমি তো খুব স্টার্ট করে নিলাম, বুঝলি? দোকানের সামনে পা দিলাম বলে কিছু মনে করিস না। দোকান? এই আমার সামনে দোকান। না না, আমার সামনে দোকান নেই। ও দোকানে বসেই না। বসিস? দোকান তো আমার কানে আছে, ইয়েতে আছে, মাথায় আছে। দোকান কি বসিস তুই? দোকানে বসিস? এক সাইড, একদম। কোন জায়গায় বললাম দোকান? আরে এই যে ঠাকুরতলা খেতার দোকানে বসে যে তোর এই খাসা বিতলের দোকান, স্টিলের দোকান, ওটা বলতে আমি জানতাম না, ও আগের দিন আবার বলে এই দেখ, এবার শোন, এটা টেকনিক শেখাচ্ছি, হ্যাঁ? তোর বাবা সঠিক জানি। আচ্ছা, এটা দেখ, এখানে কত বাড়ছে? 2 জন। এখানে গড় কত বাড়ছে? 7 বাড়ছে। তাহলে তুই, এটা হচ্ছে কনসেপ্টটার নাম হচ্ছে প্যারালাল লাইন কনসেপ্ট, সমান্তরাল লাইন কনসেপ্ট, হ্যাঁ? তাহলে এটা গুণ করো, প্যারালাল লাইন, হ্যাঁ? 7 9 63 যোগ 20 দোকানে 40, তাই তো? 63 আর 40 যোগ করলে কত হয়? 103। 103 কি? বাবা আর মায়ের বয়স। মানে এইভাবে যোগ করে বিয়োগ করে না করে শর্টকাট ভাবে এটা করতে পারতিস। তারপরে তো তোকে করতেই হবে, তারপরে এই যে এই টার্মটুকুনি করতে হবে, x প্লাস x মাইনাস 9 মানে হচ্ছে 103। এটা কার ছিল? এই কনসেপ্টে খামতি আছে তোর, তার মানে এইটা আমি বুঝি না। শুনে নে, দুইখানা 9 হবে, একখানা 0 হবে। 4 মাইনাস তাহলে এখানে বার আছে, হ্যাঁ? অপশন দুইখানা 9 আর তার মানে কি হয় জানিস তো?
0 পয়েন্ট 427 লিখবি পুরো, বার নেই কোনটায় কোনটায়, দুটোই ওই 0 আর 4 0 4 মানে 4 বাদ দিয়ে দে। নিচে কি দুটো বার আছে মানে দুটো নয়, দশমিকের পরে এমন কতগুলো ঘর আছে যেখানে কোনো বার নেই, একটা সংখ্যা দশমিকের পরে, তাহলে একটা শূন্য। তাহলে নিচে 990, ওপরে কত 427 থেকে 23 একটাই আছে খালি এই পয়েন্টটা যদি এদিকে থাকতো তাহলে মানে 4 এর আগে থাকতো তাহলে ওই কি হতো মানে বল, পয়েন্টটা যে 0 পরে তো পয়েন্ট পয়েন্ট 4 পয়েন্ট এমন থাকতো, হ্যাঁ ওরকম বলছিলাম। এরকম থাকলে হ্যাঁ এইটা বল দেখি কি হবে, 4.27 থাকলে, বার থাকলে 4.27 মাথায় বার আছে নাকি শুধু 7? শুধু 2 7 মাথায়, তাহলে 2 7 হতে থাকবে কত লিখবো কত, 99, ওপরে কত, উপরে মানে 4.27, না 427 মাইনাস কত 4, নিচে কত পৌনপৌনি কনসেপ্টে আছে দশমিকের পরের সংখ্যার জন্য বাই 99, তাহলে 423/99 হতো যদি এমন হতো, ঠিক আছে। পৌনপৌনি কনসেপ্টে আসে দশমিকের পরের সংখ্যার জন্য, ক্লিয়ার। দুটো অঙ্ক আমাদের হয়নি, মানে আবার দাদা এইরকম মানে বার থাকলে সেই ওইগুলো বসতে বসতে চলে যায় না? নয় নয় করতে হতো তাহলে, বার থাকলে। নিচে না মানে বার আছে 27, সেরকম আবার 27 এর পাশে 27 এর দাদা, হ্যাঁ এটার মানে হচ্ছে, মানে 27 হতেই থাকবে। হ্যাঁ 27 হতেই থাকবে, এটার মানে হচ্ছে 4.27 চলতেই থাকবে। শেষ নাকি দাও? বলছে মানব এ স্থান থেকে যাত্রা শুরু করে 29 ঘন্টায় বি স্থানে পৌঁছায়, সে মোট দূরত্বের 2/9 9 কিমি পার ঘন্টা গতিতে, তাহলে 9 কিমি পার ঘন্টা গতিতে 2 অংশ, আর তাহলে কত বাকিটা কি গেছে 12 কিমি পার আওয়ার পেগে, এটা কত অংশ গেছে তাহলে 7 অংশ, 12 আর 9 এর লসাগু কত, এটা হচ্ছে স্পিড বের করছি, হ্যাঁ তাহলে স্পিডের এলসিএম কত হচ্ছে 36, 36 কে যদি তুই 9 দিয়ে ভাগ করিস 4, এটা আসলে টাইম আসে, হ্যাঁ এটা টাইম আসে, তাহলে 36/12 করলে 3। এইবার আমার যদি অ্যাভারেজ স্পিড বের করি, অ্যাভারেজ স্পিড কি করে বের করে জানিস তো, 36 টোটাল ডিস্টেন্স কত জানিস তো, 36 গুণ 2 আর সাথে টোটাল কত অংশ 9 অংশ, 36 গুণ 9, আর টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে 4 দোকানে 8 আর 3 7 21, 8 আর 21 29, এটা কি পুরোটা অ্যাভারেজ স্পিড। আর আমার কি চেয়েছে, এ আর বি এর মধ্যে দূরত্ব চেয়েছে, দূরত্ব মানে কি ডিসটেন্স মানে কি স্পিড ইনটু টাইম, অ্যাভারেজ স্পিড তো আমি পেয়ে গিয়েছি, তাহলে 36 ইনটু 9, 36 ইনটু 9 তাহলে 36 ইনটু 9 বাই কত 29, এটা তোর স্পিড, আর টাইম কত, টাইম প্রশ্নে বলে দিয়েছিল 29 ঘন্টা, তাহলে এর সাথে 29 গুণ করে দে, তাহলে 29 কেটে যাচ্ছে, তাহলে 36 গুণ 9 করলে কত হয় 324, কারণ 6 9 54, 4 অপশনে দুটো আছে, কিন্তু যদি 30 এর ঘরে মানে 3 9 27 270 তো এখানেই হয়ে যাচ্ছে, তার মানে এই একটাই অপশন আছে যেটা কি হবে তোর হতে পারে, বা গুণ করে নিতে পারিস, এই অঙ্কটা এইভাবে করতে হবে, ঠিক আছে বুঝেছিস। তো দেখ ভাই এটা ইনিতে অমিত বিনীতের তুলনায় 3 গুণ কর্মক্ষম, তাহলে অমিত আর বিনীত, তাহলে এ যদি 1 হয় এফিসিয়েন্সি আর কর্মদক্ষতা কত 3, এটা আমার প্রশ্নে ফার্স্টেই বলেছে। বলছে তাই বিনীতের চেয়ে 32 দিন কম সময়ে কাজটি শেষ করতে পারে, তাহলে কে কম দিনে শেষ করবে, নিশ্চয়ই এ, বি, বি না এ, এ কম দিনে শেষ করবে, তাহলে বিনীত x দিনে যদি করে অমিত কত দিনে করবে, যেহেতু কর্মদক্ষতা বেশি x - 32 দিনে কাজটা শেষ করবে। আচ্ছা টোটাল ওয়ার্ক কি হয়, এই যে এফিসিয়েন্সি, এটা তো আমাদের এফিসিয়েন্সি বের করলাম, এফিসিয়েন্সি মানে কি ওয়ান ডে ওয়ার্ক, একদিনে কত কাজ করে, অমিত 3 কাজ করে এক এক দিনে, টোটাল কত দিন কাজ করে 32 x - 32 দিন কাজ করে, তাহলে টোটাল কাজ কত x - 32 ইনটু কত 3, এটা টোটাল কাজ। এইবার বিনীত কি এক এক দিনে এক কাজ করে, কত দিনে করে x দিনে, তাহলে x গুণ 1, এই দুটো সমান হবে, কেন কারণ প্রশ্নে তো বলেছে তারা একই কাজ করতে সময় লাগে, কাজের পরিমাণ তো সেম,
তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এক্স এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে আমার কিছু না কিছু পাবো। তাহলে 3x, তাহলে মাইনাস 3 দোকানে 6, 3 3 96 মানে কত এক্স। তাহলে এই x যদি এপাশে আসে 2x মানে কত 96, তাহলে শুধু x মানে কত 48। 5 তাহলে বিনীত কাজটা কতদিনে করতে পারে 48। একটা কাজ বিনীত করতে পারে 48 আর অমিত করতে পারে কত 48 মাইনাস 32 কত হয় 16 দিনে। এলসিএম কত 48, 3 16 48 আর এটা 1, তাহলে টোটাল ওয়ার্ক কত 48। 48 বাই টোটাল এফিসিয়েন্সি কত 3 আর 1 এ 4, 48 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 বরং 48। তাহলে দুজনা মিলে কাজটা কত দিনে করতে পারবে 12 দিনে।